আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, প্রথমে আমি নিউ আর্টবোর্ড নিচ্ছি, নিউ ডকুমেন্ট বা নিউ আর্টবোর্ড। তো পরিমাপের একক আমরা পিক্সেলই রাখছি। আমাদের আর্টবোর্ড সাইজটা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। এগুলো আর কিছুই দেখছি না। এখানে পিপিআই 300 কালার মোড RGB এই অবস্থায় ক্রিয়েট করছি। আচ্ছা, গতদিন আমরা একটা কাজ করছিলাম হচ্ছে সার্কেল লোগো। এটা সবার মোটামুটি কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অনেকের একটু ঝামেলা হতে পারে, আর আমরা একই ধরনের কাজ বারবার করতে হয়। তো এটা আজকে আমি আরেকবার দেখাবো। আমার মনে হয় আরেকবার প্র্যাকটিসের প্রয়োজন আছে সবার, কারণ ওই জিনিসটাতে অনেকের একটু সমস্যা চলছিল। তো এই জিনিসটা আমি আরেকবার দেখাবো এখন 20 মিনিটের ভিতরে, আর কি সবার জন্য এটা ক্লিয়ার হয়ে যায়। গতদিন যেভাবে আমরা একটা সার্কেল নিয়েছিলাম, এলিপস, খেয়াল করেন সবাই একটু। প্রথমে আমি একটা এলিপস নিয়ে এটা প্রথমে আর্টবোর্ডে অ্যালাইন করছি, মিডিল অ্যালাইন। কিভাবে সেটা? প্রথমে এটা ধরলাম, সেকেন্ড যে হচ্ছে কন্ট্রোল প্যানেলে যে সেকেন্ড অপশনটা রয়েছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দুইটাতে প্রেস করলে যেই প্রান্তেই থাকুক না কেন এটা মিডিল হয়ে যাবে, আর্টবোর্ডের মিডিল। এইভাবে কাজ করলে কাজের ক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা, হ্যাঁ, রেকর্ড শুরু হয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা যখন আমরা সিলেক্ট করছি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটাই রয়েছে, কিন্তু আমাদের শুধুমাত্র স্ট্রোক কালারটা দরকার। তো আমি ফিল কালারের এখান থেকে এটা নান করে দিচ্ছি। তো এখন এটা সিলেক্ট করলে মাঝে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। এটা সিলেক্ট করতে হলে একদম এই দাগের উপরে মাউসের কার্সরটা রাখতে হবে। তো এইভাবেও সিলেক্ট করতে পারেন, অথবা এভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন সিলেকশন টুলে থাকা অবস্থায়। অবশ্যই সিলেকশন টুলে থাকা অবস্থায় সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করলাম, করে পিটিটা একটু বাড়াই দিচ্ছি। আচ্ছা, দেখেন এটা মাঝ বরাবর বড় হচ্ছে, কারণ হচ্ছে আমাদের স্ট্রোকটা এটা অ্যালাইন স্ট্রোক ইনসাইড দেওয়া রয়েছে। তো আমি এটা মিডিল করে দিলাম, সেন্টার করে দিলাম, এতে করে এই দাগটা মিডিল বরাবর থাকবে। এখন আমাদের সেকেন্ড কাজটা কি, যে আচ্ছা এটার আগে আমি গতদিন যেভাবে দেখাইছিলাম সেটা দেখাই। যে একটা এলিপস নিব, সেটা শুধুমাত্র ফিল কালারে থাকবে। ফিল কালারে থাকবে, একটা ডিফারেন্ট কালার দিই, ডার্ক কালার। এটা মিডিল অ্যালাইন করি, করে এটা একটু সেন্টার ব্যাক করে দিই, ওইটার ব্যাকে পাঠাই দিই। তো কী করবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট হচ্ছে ওপেন, অথবা আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করতে পারি। সেন্ড টু ব্যাক এর শর্টকাট কি হবে? শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন। শর্টকাট কি দিয়ে ইউজ করাটা বেশি দ্রুত হয়, কাজের ক্ষেত্রে সুবিধা হয়। তো আমি এটা একটু চিকন করে আর কালারটা ডিফারেন্ট কোনো কালার দিই। আচ্ছা, এই কালারটাই থাকুক। এখন এটা আরো চিকন করতে হবে। এখন এটার একটা ইফেক্ট তৈরি করছিলাম গতদিন, সেটা আরেকবার দেখাই। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর জিগজ্যাগ। এখন জিগজ্যাগ থেকে আমি যদি এটা বাড়াই প্রথমটা, তাহলে কি হচ্ছে যে জিগজ্যাগের সাইজটা কম বেশি হচ্ছে, তাই না? আর এখানে যে কর্নারগুলো আছে, কণাগুলো আছে, এগুলো বাড়াতে হলে এখান থেকে বাড়াতে হবে, দ্বিতীয় অপশনটা। আচ্ছা, এটা প্রেস করলে মানে ওটা অনেকটা তারার মতো হয়ে যাচ্ছে, আর এটা অনেকটা কম থাকছে। তো ডিফল্টভাবে যেটা থাকবে ওইটাই আমরা ইউজ করবো আপাতত। এরপর পয়েন্ট কর্নার হবে নাকি হচ্ছে স্মুথ হবে? তো আমি স্মুথ করে দিলাম। এটা কেমন একটা বাজে দেখাচ্ছে, এটা সাইজটা একটু কমাই দিতে হবে, তাহলে সুন্দর দেখাবে। তো এই পজিশনে রাখি, আর এটার আর একটু বাড়িয়ে দিই, ব্যাস। আপনাদের ইচ্ছা মতো আপনাদের চয়েস অনুযায়ী এটা কাস্টমাইজ করবেন, করে ওকে দিলাম। এখন এটা দেখেন, এটা যে হচ্ছে পাতটা কিন্তু সেই রাউন্ডের মতোই রয়েছে। এটাকে
নর্মাল শেপে রূপান্তর করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। মনে থাকবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে ওটা অরিজিনাল শেপ হয়ে যাবে। তার আগে কিন্তু আগের পাত থেকে যাচ্ছিল, যে আগে বৃত্তটা যে কতটুকু ছিল সেটা বোঝা যাচ্ছে। তো এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এর মিডিলে একটা কিছু ইনক্লুড করা, হয় নিজের ছবি হতে পারে কিংবা হচ্ছে কোনো একটা লোগোর সিম্বল হতে পারে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আচ্ছা, আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে যে স্ট্রোকটা দেখছেন এটা, আর কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম। আশা করি এটা আপনাদের মনে আছে। এরপর এটা একটু ছোট করছি, একটা ধরে একটা সিলেক্ট করে আমি ওইটা আর কি ছোট করলাম। তো এখন আমরা চাইলে এখানে নাম লিখতে পারি, তাই না? নাম লেখার জন্য আমাদের কি করতে হবে, দুইটা বৃত্ত নিতে হবে, আবার দুইটা হচ্ছে স্ট্রোক বৃত্ত নিতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এটা একটু বড় করি, এই পজিশনে রাখি, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই জিনিসটা মানে আমাদের অনেক বেশি ব্যবহার হবে, আর এটা প্র্যাকটিস করতে আপনারা যেন একদম মানে দ্বিধা করবেন না যে এ তো পারি, আর কি করবো। আসলে এইগুলোই কাজ, আমাদের এই পারা কাজই বারবার করে প্র্যাকটিস করতে হবে, আয়ত্তে আনতে হবে। আচ্ছা, আমি এটার স্ট্রোক একটু কমাই দিছি দেখার সুবিধার্থে। এখন আমরা কি করব, এই দুইটা আলাদা এই স্ট্রোক কি জন্য নিয়েছি, যাতে আমাদের যে লোগোতে যে নাম ইনক্লুড করব ওইটা যাতে এর উপরে দিতে পারি। টাইপ ওয়ানে পাত তুলে গিয়ে, এই যে টাইপ টুল থেকে টাইপ ওয়ানে পাত তুলে গিয়ে এরপরে নামটা লিখতে পারি। এই জন্য এই দুইটা এক্সট্রা শেপ নেওয়া হয়েছে। আর এই দুইটা নেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য, মানে দেখতে সুন্দর দেখার জন্য। তো আমি টাইপ ওয়ানে পাত তুলে গেলাম, তো আগে দেখাইছি এর উপর ক্লিক করে আপনি লিখতে পারবেন। ও আরেকটা জিনিস গত ক্লাসে যেন দেখাইছিলাম, যে আগে থেকে আপনি একটা নাম লিখে ওটা কপি পেস্ট করতে পারেন। আগে থেকে নাম লিখে ওটা কপি পেস্ট করতে পারবেন। তো আমি একটা নাম লিখলাম, আগে থেকে ফন্ট স্টাইল আমি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, একটা সুন্দর একটা ফন্ট সিলেকশন করি করে, আচ্ছা একটা না, ফন্ট সিলেকশনে অত টাইম দেওয়ার সময় নেই। তো এই একটা ফন্ট আমি কালারও চেঞ্জ করে নিলাম। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, এটা কপি হয়ে গেল। এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন টাইপ ওয়ানে পাত তুলে যাব, গিয়ে এখানে এই পাতের উপরে আসতে হবে। এই যে যখন দেখেন একটা ছোট করে পাত লেখা আসছে পার্পেল কালারে, এই সময় আপনি ক্লিক করবেন। তার আগে ক্লিক করলে কিন্তু হবে না। এই দাগের উপরে মাউসের কার্সরটা যখন নিয়ে যাবেন দেখবেন পাত লেখা আসছে, তখন একটা ক্লিক করবেন, করে কন্ট্রোল ভি প্রেস করবেন, তাহলে ওই লেখাটা এখানে চলে আসবে। তো এটা আমি সাইজ ছোট করে নিই। লেখাটা বাজে দেখা যাচ্ছে, অ্যান্টন ডি, তাহলে সুন্দর লেখাটা। একটা ফন্টের নাম আমার মানে ভালো লাগে, ফন্টটা অ্যান্টন। এই ফন্টটা সুন্দর দেখা যায়। এরকম অনেক ফন্টের নাম যেগুলো আপনি রেগুলার ইউজ করবেন সেগুলোর নাম মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এটা ইয়ে করলাম। এবার এর মধ্যকার দূরত্ব বাড়াই দিলে মনে হচ্ছে একটু সৌন্দর্য বাড়বে। তো আমি এটা 100 করে দিচ্ছি, 100 পিটি। এটা হচ্ছে এই অপশনটা, এটা আগেও আপনাদের দেখাইছি, তো মনে না থাকাটাই স্বাভাবিক। এত কিছু দেখাইছি যে মনে থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। বারবার আমি এগুলো দেখাবো, তো আপনাদের চিন্তা করতে হবে না এত কিছু শিখছি কিন্তু মনে তো রাখতে পারছি না। তো এই দেখা কাজ জানা কাজই আমরা বারবার করব, এটাই। তো এখান থেকে আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, স্কেল। কি জন্য রুলার নিয়ে আসলাম, যাতে এই শুরুটা আর শেষটা যাতে সমান। এ তো চোখের আন্দাজে সম্ভব না, এটা আমি স্কেল দিয়ে মেপে নিচ্ছি। এই যে দাগটা নিয়ে আসলাম, নিয়ে এসে এবার আমি এই যে হ্যান্ডেলের উপর যে মাউসের কার্সরটা যখন রাখছি, দেখছেন মাউসের নিচে একটা চেঞ্জ আসছে, অ্যারো চিহ্ন মতো আসছে, তো তখন আমি এটা চেঞ্জ করব। আচ্ছা, এটা মোটামুটি সোজা হয়েছে, আর এক পিটি মনে হয় বাড়াই দিলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এবার সমান, একদম সমান হয়েছে। তো
এখন উপরে লেখাটা হয়েছে, আমরা নিচেও একটা লেখা রাখবো। তো নিচে লেখাটা রাখার জন্য আমাদের কি করা যেতে পারে, আগে থেকে লিখে নিলাম। আচ্ছা, একটা তো আগে থেকে লিখে কপি পেস্ট করা দেখালাম। এবার আমি কি করব, এবার নিচেরটা আমি ডিরেক্ট লেখার চেষ্টা করবো। টাইপ 1 পাত তুলে থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করলাম। কোথায় ক্লিক করছি দেখেন, পাত লেখা আসছে, তখন আমি ক্লিক করছি। পাত লেখা কখন আসছে, যখন মাউসের কার্যটা এই দাগের উপরে নিয়ে যাচ্ছি, দাগের পাতের উপরে। তো একটা প্রেস করার পরে দেখেন ডিফল্ট ভাবে লরেম ইপসাম একটা লেখা আসছে। তো এটা ডিফল্ট ভাবে আসে, এটা একটা ওয়েবসাইট আছে লরেম ইপসাম নামে, তো ডিফল্ট ভাবে এগুলো আসে। তো আমি এখানে লিখবো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, লিখলাম বরাবর যেটা লিখে আসছি। তো ওইটা লেখার পরে আমি টাইপ টুল থেকে চলে গেলাম কোথায়, সিলেকশন টুলে। এতে করে আমার এই যে এই হ্যান্ডেলটা এনেবল হবে। তার আগে কিন্তু হ্যান্ডেলটা দেখা যেত না। তো এখানে দুইটা হ্যান্ডেল একসাথে আছে, এটার কাজ হচ্ছে ডানে বায়ে সরানো, কিন্তু এই হ্যান্ডেলের কাজ হচ্ছে আপনার এই লেখাটাকে ভিতরে নিয়ে আসা কিংবা বাইরে নিয়ে যাওয়া। তো এটা আর হয়েছে কি, পাতের বাইরে না, এখন আমরা ভিতরে না নিলে তো এটা উল্টো দেখা যাবে, তাই না, নিচে রাখলে। তো আমরা কি করবো, এটা ধরে ভিতরে নিয়ে চলে আসবো। এই হ্যান্ডেলটা বাইরে ছিল, ভিতরে নিয়ে চলে আসলাম। এবার এর কালারটা আমি প্রথমে হোয়াইট করার চেষ্টা করি। এরপর এই যে এটা আমার এই বরাবর আনতে হবে। তো এখান থেকে দুটো হ্যান্ডেল আমাকে খুঁজতে হবে, দুটো হ্যান্ডেল এখানে রয়েছে। তো আমি প্রথমে একটা হ্যান্ডেল এই পাশে এই দিকে নিয়ে যাই, জুম করে এই হ্যান্ডেলটা খুঁজে পাওয়া একটু কষ্ট করে খুঁজে নেবেন। তো আমি এই পজিশনে রেখে এর মধ্যকার দূরত্ব আমি কমাই দিই, আর এটা সাইজ আর একটু কমাই দিই, আর সাইজ কমে মধ্যকার দূরত্ব কমালে বাজে দেখা যাচ্ছে। তো এখন দেখেন এটা এখান থেকে দূরত্ব কম, কিন্তু এখান থেকে দূরত্ব বেশি, তাই না? এই জিনিসটার সমাধান কি? এই জিনিসটার সমাধান হচ্ছে এটা ধরে আপনাকে এইটার ইউজ করতে হবে। এটা উপর দিকে দিলে দেখেন এটা মিড বরাবর চলে আসছে, তাই না? ব্যাস, এটা মিড বরাবর চলে এসছে, এবার সুন্দর দেখা যাচ্ছে। তো এটার আবার দাগটা সমান করার জন্য একটা গাইড নিয়ে নেবেন। আর এখানে আমি একটা স্টার রাইট বাটন ক্লিক করে স্টারে গেলাম, গিয়ে শিফট ধরলাম। শিফট ধরলে ওর মাথাটা সমান থাকবে। তো আমি এই পজিশনে রাখলাম। এর কোনো কালারই নেই, স্টোকও নান, কালার হচ্ছে স্টোকও নান, ফিলও নান। তো আমি প্রথমে একটা কালার, হলুদ কালার না দিয়ে হোয়াইট কালার। আচ্ছা, এটা একটু বাইরে দেওয়াটা ঠিক হবে। এখন এটার একটা ডুপ্লিকেট নিব। আবার ড্র করতে গেলে ছোট হয়ে যেতে পারে, হাতের আন্দাজে বড় হয়ে যেতে পারে। তো আমি এটা অল্টার প্রেস করলে তো ডুপ্লিকেট হয়, এটা তো জানেন সবাই। অল্টার প্রেস করে এটা টান দিব, এর একটা ডুপ্লিকেট যাবে। এখন এটা উপর নিচে হয়ে যেতে পারে, তাই না? তো এটা সমান রাখার জন্য আমাদের কি করা যেতে পারে, শিফট প্রেস করবো। শিফট প্রেস করলে এটা দেখেন একদম সমানে আসবে। তো আমি এখানে রেখে দিলাম, ব্যাস। এতটুকু আপনারা আশা করি পারবেন, যেহেতু গত ক্লাসেও করেছি, আর আজকে 3 দিন মনে হয় এই জিনিসটা দেখানো হয়েছে। তো অনেকের এটা বেঁধে যাবে, এটা স্বাভাবিক। আর সেটা ছড়িয়ে দেওয়া বা আপনাদের ক্লিয়ার করা বিষয়গুলো, এটা আমার কাজ। আপনারা এটা চেষ্টা করেন এখন। আচ্ছা, এখন এটা সেভ করা দেখাবো। এই ফাইলটা আমরা সেভ করা দেখাবো। এই আমরা একটা কাজ করলাম, এই কাজটা প্রথমত আমরা সবাই এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। এই যে একটা কাজ করলাম, এই কাজটা আমাদের সংরক্ষণ করার প্রয়োজন আছে। পরবর্তীতে দেখা যাচ্ছে আমি এই পজিশনে এডিটেবল ভাবে সেভ করবো। এর জন্য ফাইল থেকে সেভ অথবা Ctrl+S প্রেস করলেও হবে। তো যখন আমি ফাইল থেকে সেভে গেলাম,
অথবা কন্ট্রোল এস প্রেস করলাম, তখন আমার সামনে এই উইন্ডোটা আসলো। এটা কি কি পারমিশন চাচ্ছে আমার কাছ থেকে, বলছে কোথায় সেভ করা যেতে পারে। তো আমি প্রথমে ডেস্কটপে সেভ করি। ডেস্কটপ বলতে ওয়ালপেপার, আমাদের কম্পিউটারের ওয়ালপেপার। তো ওখানে একটা আমি চাইলে নাম দিতে পারি এখানে। তো আজকে ক্লাস মনে হয় 12 নাকি 13, আচ্ছা 11 প্লাস 11। তো আমি একটা নাম দিছি। আর এখান থেকে ফাইল টাইপ আমি চাইলে পিডিএফ এ সেভ করতে পারি, ইপিএস, এসভিজি। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে সেভ করছি, যাতে করে আমি এই সফটওয়্যার আবার ওপেন করতে পারি এডিটেবল ফাইল হিসেবে। তো আমি সেভ দিলাম, আর একটা পপ আপ আসলো, আমি এটা ওকে করলাম। তো আমি যদি এটা কেটে দিই এবং ইলাস্ট্রেটরে আমার ওয়ালপেপারে আসি, খেয়াল করেন এখানে ক্লাস 11 নামে একটা ফাইল, এআই ফাইল নামে একটা ফাইল হয়েছে। তো এটা ডাবল ক্লিক করলে আমার এটা ওপেন হয়ে যাবে, আগের অবস্থা নেই। দেখছেন, এডিটেবল আবার করতে পারবেন। তো এটা হচ্ছে সেভ অপশন, এটা সবাই পারবেন, এটা একবার করেন সবাই। কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ অ্যাজ। আচ্ছা, সেভটা শিখলেন। এবার আমরা এটা শেয়ার করার জন্য জেপিজি ইমেজ আকারে সেভ করতে পারি, তাই না? তো এটা কিভাবে করতে পারি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই 3টা অপশন থেকে আমরা জেপিজি, পিএনজি, তারপরে এসভিজি, পিডিএফ সব ফরম্যাটে সেভ করতে পারি। অনেক ফরম্যাট আছে। তো আমরা প্রথমত কোনো বায়ারকে অথবা সোশ্যাল মিডিয়ায় কাউকে শেয়ার করার জন্য যে ফরম্যাটটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট। তো ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্টের মাঝে একটা ছিল এক্সপোর্ট অ্যাজ, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। তো আবার একটা পারমিশন যাচ্ছে যে আমি আসলে কোথায় ফাইলটা সেভ করব। প্রথমে আমি এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ফাইল ফরম্যাট চেঞ্জ করতে হবে। এখানে দেখেন অটোডেস্ক লেখা রয়েছে, আমি এখান থেকে জেপিজিটা সিলেক্ট করব, জেপিইজি অথবা জেপিজি। এই যে এখান থেকে পিএনজিও চাইলে সেভ করতে পারতাম। আচ্ছা, জেপিজি ফরম্যাট প্রথমে সেভ করে দেখাই। জেপিজি ফরম্যাট সিলেক্ট করলাম। এখন আমাকে এইটা চেক, এই যে এটা কি বলে, চেক বক্স, তাই না, চেক মার্ক বক্স। তো এটা ক্লিক করে দিব, কারণ এটা না দিলে আর্টবোর্ডের বাইরে যা থাকবে সেটাও সেভ হয়ে যাবে। তো অবশ্যই মনে করে এটা ইউজ আর্টবোর্ড ক্লিক করে দিতে হবে। এবার ক্লাস 11 নামটাই দেওয়া থাকলো, দিয়ে এক্সপোর্ট করা হলো। তারপর আবার একটা উইন্ডো আসলো, এখানে বলছে কালার মোড কি হবে। তো RGB থাকবে। কোয়ালিটি কেমন হবে, আপনি চাইলে একদম লো কোয়ালিটিতে সেভ করতে পারেন, হাই রেজুলেশনে সেভ করতে পারেন। আর এটাও হচ্ছে রেজুলেশন, এটাও 300 ppi দিলে ভালো ইমেজটা দেখতে ক্লিয়ার হয়। তো আমি এটা ওকে করে দিচ্ছি। এখন জেপিজি ফরম্যাটে আমার ডেস্কটপে বা হচ্ছে ওয়ালপেপারে এটা সেভ হয়েছে। এই যে এটা সাইজ হয়েছে 1.28 মেগাবাইট, মানে 1 মেগাবাইটের থেকে একটু বেশি। দেখেন এটা এখন জেপিজি ফরম্যাটে সেভ হয়েছে, আর এর কোয়ালিটি 300 ppi দেওয়াতে এটা জুম করলেও অতটা ফাটছে না, কোয়ালিটি সুন্দর হয়েছে। তো এভাবে আমরা বায়ারকে এটা শেয়ার করতে পারি বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি। তো এটা সবাই একটু প্র্যাকটিস করেন। ফাইল থেকে এক্সপোর্ট, আমি আরেকবার দেখাই দিই, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্টের মাঝে যে এক্সপোর্ট অ্যাজ, এটাতে ক্লিক করে পারমিশন চাইবে কোথায় সেভ করব, ইউজ আর্টবোর্ড দিব, প্রথমে জেপিজি সিলেক্ট করে নিব, এখানে একটা নাম দিবেন, দিয়ে এক্সপোর্ট দিবেন, ব্যাস। এতটুকু সবাই একটু দেখেন। প্রথমে সেভ করতে কারণ কি অসুবিধা হয়েছে, ফাইল সেভ করতে কারণ বুঝতে অসুবিধা হলে সরাসরি বলতে হবে। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন এদিকে।
আমরা যখন এটা ছোট বড় করি তখন এটা খারাপ দেখা যায়। এই স্ট্রোকগুলোকে আমাকে নর্মাল শেপ মুডে আনতে হবে, টেক্সটগুলোকে নর্মাল টেক্সট মুডে আনতে হবে। তা না হলে আমি যদি এই ফাইলটা, এই এডিটেবল ফাইলটা বায়ারকে দিই আর তার কম্পিউটার যদি এই ফন্ট না থাকে, এই ফন্ট ইনস্টল করা না থাকে, তাহলে তার কম্পিউটারে এই ডিজাইনটা ভিজিবল হবে না, এই ফন্ট তার কম্পিউটারে শো করবে না। তো এর উপায় কি? এটাকে আমাদের সিলেক্ট করে ধরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ফন্টটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করতে হবে। এতে করে এটা নর্মাল হচ্ছে শেপ মুডে হয়ে যাবে, এটা আর এডিট করতে পারবো না। এরকম করে দিলে এই ফন্টটা আমরা ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারবো না, আবার হচ্ছে ফন্টকে হয়তো কালার টালার চেঞ্জ করতে পারবো, মধ্যকার দূরত্ব ম্যানুয়ালভাবে করতে হবে। আচ্ছা, এখন দেখেন এটা চাইলে কিন্তু আমরা, এটা এখনো এডিটেবল আছে, এটা চাইলে আমরা ছোট বড় করতে পারছি, তারপরে স্টাইলও চেঞ্জ করতে পারছি। তো এটা আমাদের যদি নর্মাল শেপ মুডে করতে চাই, রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইন করবেন, তাহলে এটা নর্মাল মুডে থাকবে। আর বায়ারকে দেওয়ার সময় অবশ্যই আমরা এরকম নর্মাল করে দেবো। আর এই যে স্ট্রোক রয়েছে, এই স্ট্রোকটাকে শেপ করার জন্য আমরা কি করতে পারি? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড থেকে ওকে। এই দেখেন এখন এটা নর্মাল ফিল কালারে চলে এসেছে, দেখছেন? আর অনেকে বলতে পারেন যে আমি তো এটা ধরে ফিল কালার অন করে দিতে পারি, ফিল কালার এই যে সোয়াইপ করে দিতে পারি, দিলে কি হবে? এটা তো পুরোটাই একটা ফিল কালার হয়ে যাবে। তো এটার যে অবস্থা আছে এইভাবে হবে, কিন্তু এটা স্ট্রোক থেকে ফিল কালার করতে হলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ওকে। এবার এটা নর্মাল হচ্ছে হয়েছে। তো বায়ারকে পাঠানোর জন্য কোনো ডকুমেন্ট অবশ্যই এইভাবে সব করে নিতে হবে। তাহলে আমরা এখন কি দেখলাম? যে ফন্টকে ধরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আর এই স্ট্রোককে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ঠিক আছে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। তো এই বিষয়টা সবাই একটু ক্লিয়ার করেন। বিপুল ভাই, কম্পিউটার অন হয়েছে? আচ্ছা, এই বিষয়গুলো তো সবার ক্লিয়ার, তাই না? এখন নতুন কিছু দেখি, সবাই এদিকে খেয়াল করেন।
আচ্ছা, একটা অ্যাডভান্স লেভেলের কাজ দেখি, এটা প্রত্যেকটা ডিজাইনে আমার এটা প্রয়োজন পড়ে। আচ্ছা, আমি প্রথমে কি করলাম খেয়াল করেন, সবাই দিকে খেয়াল করেন, টাইপ টুলে গেলাম, একটা ক্লিক করলাম, দেখেন কত ছোট দেখা যাচ্ছে, তাই না? আমি প্রথমে কি করব, এই টাইপ টুল থেকে সিলেকশন টুলে যাব, গেলে দেখবেন বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, এখানে কয়টা 3 আর 3 6টা বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, এটা ছোট ছোট। তো এর এক কর্নারে গেলে দেখবেন মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে অ্যারো চিহ্ন মতো হচ্ছে, ওই অবস্থায় শিফট প্রেস করে এভাবে বড় করবেন। এই জিনিসটা সবাই আশা করি পারেন। এরপর আমার প্রথম কাজ হচ্ছে ফন্ট স্টাইলটা চেঞ্জ করা। তো আমি প্রথমে ক্যারেক্টার টুলে গেলাম, এটা না থাকলে কন্ট্রোল টি প্রেস করবেন অথবা উইন্ডো থেকে খুঁজে বের করবেন। তো এরপর আমি কি করব, এই যে এটা হচ্ছে ফন্ট স্টাইলের নাম, তো এই নামের ডান সাইডে একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে আমার সামনে আরও কিছু মুড রয়েছে, এটা অ্যারো চিহ্নতে ক্লিক করলে আরও কিছু, এটা অবশ্যই আপনাকে ফন্টটা সিলেকশন থাকা অবস্থায় করতে হবে। এটা সিলেক্ট করলাম, এই ক্যারেক্টার টুলে আসলাম, এখানে এই ক্যারেক্টারের ডান সাইডে অ্যারো চিহ্নতে প্রেস করাতে আমার সামনে অনেকগুলো হচ্ছে ফন্ট দেখা যাচ্ছে, যেগুলো আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। তো এখানে আমি ফিল্টারে ক্লিক করি। আচ্ছা, এখানে কিছু অপশন রয়েছে, যেমন হচ্ছে এটা হচ্ছে ফিল্টার বা ফানেল অপশন, তারপরে আছে স্টার, যেগুলো আমি স্টার মার্ক করে রাখি সেগুলো। আর এটা হচ্ছে শো রিসেন্টলি অ্যাডেড, রিসেন্টলি যেসব ফন্টগুলো আমি ইনস্টল করেছি এগুলো না, আমাদের মেন কাজ হবে এই ফানেল অপশনটা, ফিল্টার অপশনটা। তো এখানে ক্লিক করলাম, এখান থেকে দেখেন এখানে আইকন দেখলে বুঝতে পারবেন, এখানে এটা হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। এটা কি সেরিফ উইথ সেরিফস, মানে আইকন দেখলে বুঝতে পারেন আসলে কোন ধরনের ফন্ট আপনি চাচ্ছেন। তো আমি এখানে স্ক্রিপ্ট ফন্টগুলো আমি এখন পেতে চাচ্ছি, তো স্ক্রিপ্ট ফন্টে ক্লিক করলাম। এখন আমার কম্পিউটারে যেসব হচ্ছে ফন্ট স্ক্রিপ্ট, মানে যেগুলো আর কি অনেকটা হাতে লেখা স্টাইল, সেগুলো আমার সামনে শুধু শো হয়। তো আমি একটা ফন্ট আমি সিলেক্ট করি, একটু মোটা টাইপের, এটা সিলেক্ট করলাম। এবার আমি আবার টাইপ টুলে গেলাম, এখানে লেখা হচ্ছে লরেল ইপসাম। তো এখানে আমি এটা খেয়াল করেন, আমরা যদি এডিট করতে চাই এভাবে আমরা সিলেক্ট করতে পারি। এরপর এভাবে আমরা নামটা লিখতে পারি। দেখি এটা ভালো লাগছে না, একটু অন্য কোনো ফন্টের স্টাইল দেখি। আচ্ছা, অনেকের কম্পিউটারে এত ফন্ট নাও ইনস্টল করা থাকতে পারে, আমি সামনের ক্লাসে চেষ্টা করবো সবার কম্পিউটারে ফন্ট ইনস্টল করে দেওয়ার। তো একটা ফন্ট আমি সিলেক্ট করলাম, এখন এটার কাস্টমাইজ তো এগুলো সবাই সব পারেন আশা করি, শেখাইছি। এখন এটা প্রথমে আমি কোনো একটা স্টাইল দেওয়ার চেষ্টা করবো। স্টাইল বলতে যেটা অফসেট পাতের কাজ এখন আমরা শিখবো। রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, এতে করে এই ফন্টটা দেখেন নর্মাল শেপ মুডে চলে এসেছে। এখন আর এটা এডিটেবল নেই, এই ফন্ট স্টাইল আর আমি চেঞ্জ করতে পারবো না, এটা এখন শেপ হয়ে গেছে। তো এখানে পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, দেখেন একটা আরেকটার উপরে লেগে আছে, তাই না, ওভারল্যাপিং হয়েছে। তো এই জিনিসটা আমি পাথ ফাইন্ডার থেকে যদি ইউনিট করি তাহলে এটা গায়েব হয়ে যাবে, এটা এখন একটা আরেকটার উপরে যা ছিল সব একটা হয়ে গেছে। তো এটা চাইলে আমি কালার প্রথমে চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করলাম, এটা প্রথমে অ্যালাইন করি, মিডিল অ্যালাইন। এখন এতটুকু তো সবার বোঝা একদম সহজ বিষয়, গ্রেড আউটলাইন করে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করেছি, এটা সবাই পারবেন আশা করি। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ যাই, একবারে গেলে আপনাদের অনেকে বুঝতে অসুবিধা হবে। এতটুকু অপশন মানে আমি কি করলাম, প্রথমে একটা নাম নিলাম, নেওয়ার পরে ওই নামটা ধরলাম, ধরে বড় করলাম। ভালো করে খেয়াল করেন, এতটুকু আপনাদের এখন কাজ থাকবে যে এটা নিলাম, নিয়ে হচ্ছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ফানেলে যাবেন, যে এখান থেকে স্ক্রিপ্টটা অন করে দিবেন, এতে করে আপনার কম্পিউটারে ইনস্টল সব স্ক্রিপ্ট ফন্টগুলো শো হবে। এরপর কি করব, ক্রিয়েট আউটলাইন করব, যেটা একটু আগেই করলেন আপনারা। ক্রিয়েট আউটলাইন করলে নর্মাল মুডে আসবে, কিন্তু এটা করার পরে দেখবেন ওভারল্যাপিং হচ্ছে, একটা আরেকটার উপর ওভারল্যাপিং হচ্ছে। এটার সমাধান হচ্ছে পাথ ফাইন্ডারে গিয়ে ইউনিট করে দাও। পাথ ফাইন্ডারে গিয়ে ইউনিট করে দিলেন,
এই মুডে একটা অন্য একটা ভিন্ন কালার আপনারা দিবেন। এতটুকু কাজ সবাই করেন এখন। আচ্ছা, এরপরের বিষয়টা দেখাই। সবার হয়ে গেছে না? কারো কি বাদ আছে? কারোর বাদ নেই? আচ্ছা, আপনারা এটা ক্রিয়েট আউটলাইন করেছেন, করে পাথফাইন্ডার থেকে ইউনিট করেছেন এতটুকু পর্যন্ত। এখন আমি পরের একটা বিষয় দেখাবো, এটা একটু কমপ্লিকেটেড, এটা সবাই মনোযোগ দেন এদিকে। প্রথমে এটা সিলেক্টেড থাকতে হবে, সবাই এদিকে খেয়াল করেন। প্রথমে সিলেক্টেড থাকা অবস্থা অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ, খেয়াল করেন। প্রথমে এটা সিলেক্ট করবেন, প্রথমে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যদি আমি ক্লিক করি তাহলে আমার সামনে একটা অপশন আসবে, অফসেট পাথের অপশন। এটা বাড়ালে এটা হলে কি হচ্ছে দেখেন, আগের যে নামটা রয়েছে ওইটার চাইল্ড বলতে একটা হচ্ছে অফসেট পাথ তৈরি হচ্ছে। তো এটা আমি আরেকটু ছোট করি, এটা এই অবস্থায় রাখি। আর এখান থেকে এটা হচ্ছে মিলটার রয়েছে, চাইলে রাউন্ডেড কর্নারও দিতে পারি। এটা যেহেতু অলরেডি রাউন্ডেড এই জন্য এটা বোঝা যাচ্ছে না। অনেক ফন্ট আছে কণাগুলো তীক্ষ্ণ হয়, তো ওইটা রাউন্ডেড করে দিলে ওইটার মাথাটা রাউন্ডেড হয়। তো এটা হচ্ছে এর কাজ। আর এটার কাজ নেই, এটা ইউজ হয় না। তো এখান থেকে ওকে দিতে হবে। ওকে দিলে দেখেন এটা আরেকটার উপরে ওভারল্যাপিং হচ্ছে। সমাধান হচ্ছে এখান থেকে ইউনিট করে দেওয়া। ইউনিট করে দিয়ে প্রথমে কোনো জায়গায় ক্লিক না করে আগে আমি কালারটা চেঞ্জ করি। আচ্ছা, কালার চেঞ্জ করলাম, ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, করলে কি হচ্ছে এই এতটুকু লেখা উপরে আছে। আর এটা ক্লিক করলে বুঝতে পারবেন যে এর ব্যাকগ্রাউন্ডে যে ওই লেখাটা রয়েছে, তো এটা উপরে আনতে হবে। আর এই কালো ব্যাকগ্রাউন্ডটা এটা একদম সবার নিচে পাঠাতে হবে। এর জন্য কি করতে পারি একটু খেয়াল করেন, এটা অনেকের বেঁধে যাবে স্বাভাবিক। এটা ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, করে আনগ্রুপ করলাম, গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে শিফট প্রেস করে এটা আনসিলেক্ট করব। কোনটা আনসিলেক্ট করব? কালো অংশটুকু আমি আনসিলেক্ট করব। দেখেন এখন শুধুমাত্র হচ্ছে এই যে পিছনে যে নয়ন খান লেখা রয়েছে নামটা, এতটুকুই সিলেক্টেড আছে, আর এটা আনগ্রুপ অবস্থায় আছে। এটা আমাকে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি প্রেস করলে ওটা উপরে চলে আসবে। এই হচ্ছে কাজ। এখন এটাও আলাদা, এটাও আলাদা। এই জিনিসটা একটু কঠিন, এটা সবাই একটু প্র্যাকটিস করে। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। আমি আবার দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, যারা বুঝেছেন পারছেন তারা করেন, আর আমি আরেকবার দেখাচ্ছি বিষয়টা। এদিকে খেয়াল করেন, আমি নামটা ধরলাম, প্রথমে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, পাথ থেকে অফসেট পাথ। তো অফসেট পাথ দিলে আমার অলরেডি 18 পিটিতে পিক্সেলে হচ্ছে, আপনি এটা কম বেশি করে নেবেন। এটা মাইনাসে অনেকের এরকম থাকতে পারে, এবার এভাবে বাড়িয়ে নেবেন, এটা সাইজ বাড়িয়ে নেবেন, দিয়ে ওকে দিবেন। ওকে দিয়ে প্রথমে কালারটা চেঞ্জ করবেন, কালারটা একটু ডার্ক কালার দিলাম। এরপর এটা যেহেতু একটা আরেকটার উপর ওভারল্যাপিং রয়েছে এই জন্য এটা ইউনিট করে নিলাম।
ইউনিট করলাম, ইউনিট করাতে আমাদের মূল লেখাটা নিচে চলে গেছে। তো এর সমাধান কি? এটা আগে ফাঁকা জায়গায় ক্লিক করে আনসিলেক্টেড করে এটা ধরে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম, এবার কালো অংশটুকু আনসিলেক্ট করতে হবে। এটা কিভাবে? শিফট প্রেস করে এই কালো অংশটুকু আমি আনসিলেক্ট করলাম। আর এখন সিলেক্টেড আছে নামটুকু, এবার নামটুকু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করাতে এটা সব উপরে চলে আসলো। এই জিনিসটা আমি আরেকবার দেখাচ্ছি, সবাই একবার করতে দেখেন। সবাই একটু খেয়াল করেন, একদম সহজভাবে দেখায়, একবার খেয়াল করেন। প্রথমে একটা লেখা নিলাম, লেখাটা এই অবস্থায় থাকলো, একটু বড় করলাম। ক্রিয়েট আউটলাইন করা প্রথম কাজ, এটা সবাই তো পারবেন, তাই না? সবাই পারবেন না এটা ক্রিয়েট আউটলাইন করা? এরপর ইউনিট করলাম। ইউনিট কি জন্য করলাম আমার এটা বুঝতে হবে। এই দেখেন কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থানে ফিরে গেলাম। ভাই এখন এদিকে তাকাতে হবে, আপনি পারেন ঠিক আছে, এদিকে তাকাতে হবে। এখন আমি এখানে যখন প্রথমে ক্রিয়েট আউটলাইন করলাম, একটা আরেকটার উপর ওভারল্যাপিং করছে। এটা সমাধান হিসেবে আমরা পাথফাইন্ডার থেকে ইউনিট করলাম। এতে করে এই দেখেন এটা আমি এইগুলো কি দেখতে পাচ্ছেন আপনারা? এই যে ওভারল্যাপিং রয়েছে, এই যে ওভারল্যাপিং রয়েছে। তো হ্যাঁ, এই ওভারল্যাপিংটার সমাধান হচ্ছে ইউনিট করা। ইউনিট করলে এটা সমান হয়ে যাবে। তো এখন আমাদের কাজ কি? আমাদের একটা ক্রিয়েট অবজেক্ট পাথ নিতে হবে। এটা সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাব। অফসেট পাথে গেলে এখান থেকে আমরা কম বেশি করতে পারবো। তো একটু বড় করে নিই বোঝার সুবিধার্থে, দিয়ে ওকে দিলাম। দিলে কি হচ্ছে, এখন আগে সেখানে ক্লিক করবো। অফসেট পাথ করার পরে ওকে দেওয়ার পরে এইভাবেই থাকবো। থেকে আগে প্রথমে কালারটা চেঞ্জ করে নেবো, যেহেতু কালোর উপরে কালো দেখতে পাবো না। ও গান চালানো যাবে না এখন? আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি জন্য চেঞ্জ করলাম? কালোর উপর তো কালো দেখা যাবে। এখন দেখেন একটা আরেকটার উপর ওভারল্যাপিং করছে। তো আমার কাজ হচ্ছে ইউনিট করা। ইউনিট করলে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এই লেখাগুলো পিছনে চলে যাচ্ছে। এর সমাধান আছে। এখন আমার কাজ কি? ফাঁকা জায়গায় ক্লিক করে এবার আবার সিলেক্ট করা। সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, আর এটা গ্রুপ অবস্থায় আছে। সবগুলো একটা গ্রুপে আছে, দেখেন এই দেখেন সরালে সবগুলো একসাথে সরছে, লেখা আর অফসেট পাথ সব এক। তো এটা গ্রুপ থেকে আনগ্রুপ করতে হলে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আনসিলেক্ট করা। শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ডকে আমি আনসিলেক্ট করলাম। শিফট প্রেস করে লালের উপরে একটা ক্লিক করলাম ফাঁকা জায়গায়, তাতে ওটা আনসিলেক্ট হলো। এখন সিলেক্ট আছে কোনগুলো? নামটা, তাই না, টেক্সটটা। তো আমি এটা গ্রুপ করবো, এটা আনগ্রুপ রয়েছে, একটা আরেকটার সাথে গ্রুপ নেই। কন্ট্রোল জি প্রেস করলাম, এটা গ্রুপ হয়ে গেল। এই এতটুকু কাজ আসলে অনেক কমপ্লিকেটেড। অনেকগুলো স্টেপ আমি নিচ্ছি, এগুলো মনে না থাকা স্বাভাবিক, কিন্তু এটা বারবার চেষ্টা করতে হবে। তো এটা আবার চেষ্টা করেন, আরেকবার দেখাই দেবো। এই যে দেখাতে কিন্তু আবার ভুলে গেছেন, এটাই স্বাভাবিক। আরেকবার দেখাই দিই, দেখেন। প্রথমে লেখাটা নেবেন, বড় করবেন। প্রথম কাজ ক্রিয়েট আউটলাইন করলেন। এরপর ইউনিট করলাম পাথফাইন্ডার থেকে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ওকে দিলাম। এরপর কালার চেঞ্জ করলাম। কালার চেঞ্জ করে কি করব? ইউনিট করব। ইউনিট করে
আনগ্রুপ করবো, কিন্তু এখন আনগ্রুপ অপশন পাবো না। ফাঁকা জায়গায় ক্লিক করে আবার সিলেক্ট করবো, করে আনগ্রুপ করে আনসিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো। এই জিনিসটা সবাই আরেকবার করেন, নাকি আমি আবার ভেঙে ভেঙে দেবো কাজটা? ভেঙে ভেঙে দেওয়াটাই বলে বেটার হবে, তাই না? ভেঙে ভেঙে দিই। আচ্ছা, আবার খেয়াল করেন না, এখানে অনেকে আছেন একবারে পেরে যাবেন, কিন্তু অনেকে আছে বুঝতে অসুবিধা হবে, এটা স্বাভাবিক। ভালোভাবে খেয়াল করেন। আমি আচ্ছা, আপনাদের এই ধরনের পেঁচানো হাতের লেখা নিতে হবে এরকম কোনো মানে নেই। আপনারা একটু মোটা টাইপের ফন্ট নিতে পারেন বোঝার সুবিধার্থে। সবাই খেয়াল করেন, সবাই না, যারা পারছেন তারা দেখেন। আমি প্রথম স্টেপটা দেখাই। প্রথমে ক্রিয়েট আউটলাইন করবেন, করে রাখলেন অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এই দেখেন এখন এই যে এগুলো কর্নারগুলো কিন্তু কর্নার রয়েছে, আমি চাইলে এখান থেকে রাউন্ডেড করে দিতে পারি। দেখেন এখন রাউন্ডেড কর্নার। তো ওকে দিলাম। ওকে দিয়ে আমি কিন্তু আর ফাঁকা জায়গায় ক্লিক করবো না, ডিরেক্ট আগে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে নিলাম, নিয়ে কালারটা চেঞ্জ করে নিলাম। ব্যাস, এতটুকু সবাই করে দেখেন। কালারটা চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ড কালারটা। তারপরে স্টেপটা আমি পরে দেখাচ্ছি। অফসেট পাথ করে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেন, করে ব্যাকগ্রাউন্ডটা ইউনিট করেন। এতটুকু সবাই করেন। এতটুকুতে কারো ঝামেলা হলে সরাসরি বলবেন আমার এখানে সমস্যা হচ্ছে। আবার দেখেন, এই বন্ধু এসে থেমে গেলে হচ্ছে, আমি আবার পরের স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, আমি যতটুকু এখন দেখাইছি এখান পর্যন্ত আসলে হচ্ছে আপাতত। এত সময় লাগার কথা না। হয়ে গেছে কি? এই অপশন বলতে সবার কি হয়েছে? হয়নি বলতে হবে, যার হয়নি বলতে হবে হয়নি। তার মানে সবার হয়ে গেছে। পরের স্টেপ দেখায়। বিপুল ভাই হয়েছে? আচ্ছা, এটা বলতে হবে। আমি যখন কথা বলছি এখন যদি সবাই চুপ থাকেন তাহলে তো হবে না। এই পাথ ফাইন্ডার অপশনটা পাচ্ছেন না? অ্যালাইনে না, পাথ ফাইন্ডার। এটা হচ্ছে উইন্ডো থেকে এই যে পাথ ফাইন্ডার এই পজিশনে আছে, ঠিক আছে? উইন্ডো থেকে এই যে পাথ ফাইন্ডার, এটা খুঁজে নিয়ে আসেন। আচ্ছা, এতটুকু আরেকবার দেখাই, খেয়াল করেন সবাই। এটা প্রথম আমার কাজ হচ্ছে লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করা। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে শেপ করা। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আচ্ছা, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এতটুকু সবাই পেরেছেন কি? আচ্ছা, এতটুকু সবাই পেরেছেন। এবার ওকে দিলাম। ওকে দিয়ে এখানে একটু কনফিউশন, সবারই কনফিউশন থাকার স্বাভাবিক। এখন আমার কাজ কি? প্রথম কাজ হচ্ছে কালারটা চেঞ্জ করা। কালার চেঞ্জ করলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হলো। এতটুকু সবাই পারছেন? হ্যাঁ, সবাই পারছেন। এখন দেখেন একটা আরেকটার উপর ওভারল্যাপিং করছে। ওই মূল লেখাটা কিন্তু পুরোপুরি ভিজিবল হচ্ছে না, তাই না? এই যে এতটুকু অংশ কেটে গেছে। তো এর সমাধান কি? ইউনিট করা। ইউনিট করলে কোনটা ইউনিট হবে? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ইউনিট হবে। এখানে ক্লিক করলাম, ইউনিট হলো। কিন্তু এই ইউনিট করাতে সমস্যা হচ্ছে, আমাদের ওই মূল লেখার বাকি অংশটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গিয়েছে, আর এটা সম্পূর্ণ একটা গ্রুপ অবস্থায় আছে। তো এতটুকু অপশন বলতে সবাই আসতে পারছেন কি? ভাই, আপনি কি আসতে পেরেছেন এই পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। তাহলে পরের স্টেপটা সহজ, যেহেতু এই পর্যন্ত চলে এসছেন। এখন কাজ হচ্ছে ফাঁকা জায়গায় ক্লিক করে আপনাকে সব আবার আনসিলেক্ট করা। তো করে এবার আবার ধরলে দেখবেন ভিতর থেকে একটা দাগ দেখা যাচ্ছে, তাই না? এই যে দাগ। তো এখন এটা গ্রুপ অবস্থায় আছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। করে প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আনসিলেক্ট করা। তো শিফট প্রেস করে আমি কি করব? পিছনটাকে আনসিলেক্ট করবো। এখন সিলেক্ট কি আছে? শুধুমাত্র লেখাটা সিলেক্টেড আছে, তাই না? এটা গ্রুপ করতে হবে।
গ্রুপ করলে হবে, অথবা ইউনিটও করতে পারেন, ইউনিটও করলে গ্রুপ হয়ে যায়। এটা এটা এতটুকু সবাই বুঝতে পেরেছেন? এইটুকুই কাজ। তো এটা সবাই করে দেখান তো, আমি সবার ডিসপ্লে দেখতে চাচ্ছি এই অবস্থাটা। আচ্ছা, 11টা প্রায় বেজে গেছে, আর নতুন কিছু না দেখাই। এখন আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কথা বলাই উচিত, শুধুমাত্র কাজের ভিডিও থাকলে হবে না। সবাই দিকে খেয়াল করেন, ওই বিষয়টা ক্লিয়ার না সবার? আচ্ছা, অনেকে মনে হয় আগ্রহ হারাই ফেলছেন, টাইমলি আসছেন না। এই যে আজকে 2 জন আসেনি, 16 জন এসছে আপনাদের এলাকার। ওই যে এসএসসি মুন্না আর হচ্ছে রাকিবুল ইসলাম, 2 জন আসেনি। আচ্ছা, এখন আপনাদের উদ্দেশ্য কি? শুধু কাজ শিখলেই কিন্তু এটা উদ্দেশ্য না, এখানে আর্নিং করাটা উদ্দেশ্য। আপনারা কি শিখতে যাচ্ছেন? আপনারা লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, মানে একটা কোম্পানির ব্র্যান্ডিং করতে যা যা করা লাগে আপনারা সবই ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে করতে পারবেন, খুব ভালোভাবে করতে পারবেন। তো আমরা এতদিন এই যে কয়টা ক্লাস হলো, আজকে কয় তারিখ? 18 তারিখ। মোটামুটি গত মাসের 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। এই 1 মাসের ভিতরে ক্লাস হয়েছে কয়টা? সপ্তাহে 3টাও যদি হয়, 4 7 8, কয়টা হয়েছে? 7টা ক্লাস। না, ক্লাস হয়েছে 11টা ক্লাস। এর ভিতরে 11টা ক্লাসের ভিতরে কিন্তু আপনারা টুলসের কাজ মোটামুটি সব শিখে গিয়েছেন। টুলস প্যানেলের কাজ শিখে গেছেন না? এখন আপনাদের বিভিন্ন প্রজেক্ট কাজ দেখাবো, বিভিন্ন টেকনিক শিখবেন, ম্যানুয়াল কিছু। আজকে যেমন অফসেট পাতের কাজ দেখালাম, এটা কিন্তু অনেক সময় ব্যবহার হয়, লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার হয়। তো এটা ভবিষ্যতে আবারও রিপিট করবো, আমি প্রতিনিয়ত রিপিট করবো। আপনাদের মনে রাখতে হবে, আমার ব্রেনটা ধরে রাখতে হবে, এরকম ভয় আপনারা পাবেন না, ঠিক আছে? এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের এগুলো প্রতিনিয়ত রিপিট হবে। এই যে টেক্সট টুলের কাজ দেখাই, এটা প্রতিনিয়তই রিপিট হবে। তো আপনারা ভয় পাবেন না যে আমার মাথায় তো থাকছে না, এত সমস্যা, আমার খুব প্র্যাকটিস করতে হবে, এরকম কোনো বিষয় না। আচ্ছা, একটু সবাই খেয়াল করেন, এই কম্পিউটারের দিকে না তাকাই। এখন ভাই, আপনার কম্পিউটারটা ইউজ করছি আর কি এখন। তো আমি এখন যে পজিশনে আছি, আমার মাসে দেখা যাচ্ছে 60-70 হাজার ইনকাম হয়ে যায় ফ্রিল্যান্সিং করে। এই পজিশনে আসতে আপনার কিন্তু এমন না যে কোর্স চলাকালীন সময়ে আপনাদের ইনকাম হয়ে যাবে, এবং গ্যারান্টি আসলে দেওয়া যায়। এটা অনেক সময় লাখের উপর ডিপেন্ড করে। কিন্তু আপনারা যদি চেষ্টা করেন, মানে যেভাবে আপনারা এখনো ধৈর্য ধরে আছেন, এই মেন্টালিটি যদি 6 মাস কন্টিনিউ করতে পারেন, আমি আশাবাদী আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে, খুব ভালোভাবে শুরু হয়ে যাবে। আপনাদের এই কাজ শেখাবো আমি 3 মাস। 1 মাসের ভিতরে মোটামুটি কিন্তু আপনারা ডিজাইন শিখে গেছেন, মানে হয়তো প্রফেশনাল না, বেসিকও একদম দুর্বল, কিন্তু শিখে গিয়েছেন মোটামুটি। আর 5টা ক্লাস কন্টিনিউ করলে দেখবেন ভিতরে কনফিডেন্স চলে আসছে যে আমরা যে কোনো জিনিস দেখবো আর কপি করে ফেলতে পারছি। তো আর্নিং পর্যায়ে যেতে হলে অবশ্যই 3 মাস, এই যে 1 মাসের ভিতরে একটা কনফিডেন্স পেয়ে গেছেন, 3 মাসে কি পজিশনে? আপনারা তো অনেকে 0 লেভেলে ছিলেন না, মাউসও কখনো সেভাবে ধরেননি, এরকম পর্যায়েও ছিল অনেকে। তো একটা পর্যায়ে চলে এসেছেন 1 মাসের ভিতরে। 3 মাসের ভিতরে যেহেতু একদম 0 লেভেল থেকে একটা স্টেপে আসতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে কিন্তু সময়টা একটু কম লাগে। তো 3 মাসের ভিতরে ডিজাইন শেখার পরে আমার চেষ্টা থাকবে আপনাদের মার্কেট প্লেসে সবার অ্যাকাউন্ট করা। 3 মাসের ভিতরে ডিজাইন অবশ্যই শিখে যাবেন, আমার প্রচেষ্টা থাকবে আপনাদের ওইরকম পর্যায়ে নিয়ে যাওয়া। আপনারা শুধু ধৈর্য ধরে এই ধৈর্যটুকু রাখেন যে এই পর্যন্ত আপনারা আসেন, এই 10 তলা 4 তলা পর্যন্ত আসেন, তারপরে আপনাদের ওই ইনকাম পর্যায়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা থাকবে আমার উপরে। এরপরে আমরা অ্যাকাউন্ট করবো ফাইবারে, freelancer.com-এ। প্রথমে freelancer.com-এ অ্যাকাউন্ট করবো। freelancer.com-এ কন্টেস্ট সিস্টেম হয়, প্রতিযোগিতা। ওখানে কন্টেস্ট শব্দের অর্থ তো প্রতিযোগী, তাই না? প্রতিযোগিতা।
ওখানে কাজগুলো পোস্ট হয়ে থাকে, আমরা ওখানে যে কি করব, আমাদের ওই ব্রিফ অনুযায়ী ডিজাইন করব। একটুখানি দেখাই, freelancer.com-এ আগেও দেখাইছি, তারপরেও একটু দেখাই আপনাদের। এখান থেকে অনেকে বলতে 2-3 জন আমার এখানে মানে নিয়মিত আসে, তারা ইনকাম করছে, ঠিক আছে। এমনও পাবলিক আছে, সাইমন নামে একটা ছেলে আসে এখানে, ও অ্যাকাউন্ট করেছে, পরের দিনকে $30 উইন করাইছে। অ্যাকাউন্ট করেছে আজকে, ও কিন্তু আহামরি, আচ্ছা মুখেই বলি,